আমার বান্ধবীর ভাইয়ের প্রতি আমার মনটা একটু একটু করে টান অনুভব করছিল। তার সঙ্গে সময় কাটাতে আমার ভালো লাগতে শুরু করেছিল। একদিন আমি গাড়িতে তার সঙ্গে যাচ্ছিলাম, আর সে সুযোগ পেয়ে যা করেছিল সবকিছু আমি তোমাদের খুঁটিয়ে বলতে যাচ্ছি। এটা কিছুদিন আগের কথা, যখন আমার এক বান্ধবীর বিয়ে হচ্ছিল। বিয়ের আগেই আমার বান্ধবী আমাকে তার বাড়িতে ডেকে নিয়েছিল। আমি যখন তার বাড়ি পৌঁছালাম, তখন প্রথমবার তার ভাইকে দেখলাম। বিশ্বাস হচ্ছিল না যে সে আমার বান্ধবীর ভাই, কারণ সে দেখতে অনেক স্মার্ট আর আকর্ষণীয় ছিল। প্রথম দেখাতেই মনে মনে ভাবাতে শুরু করলাম, যদি সে আমার সঙ্গে কথা বলতো। কিন্তু আমি জানতাম না যে বিয়ের মধ্যে আমার সঙ্গে এমন কিছু ঘটবে। যখন সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল, তখন আমার বান্ধবীর ভাই আমাকে একটা ইশারা করল। আমার নাম পূর্ণিমা, বয়স 40, আমি পাটনার মেয়ে। আমার গায়ের রং ফর্সা, আর লোকে বলে আমি দেখতে খুব সুন্দর। আমার পাড়ার ছেলেরা আমার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু আমি তাদের কখনো পাত্তা দিতাম না। 3 মাস আগে আমার স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। এখনও আমার কোনো সন্তান নেই, কারণ বিয়ের পর থেকেই আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না, তাই তার সঙ্গে কখনো সুখ পাইনি। ডিভোর্সের পরেও আমার থাকতে বা খেতে কোনো অসুবিধা হয়নি, কারণ আমি নিজের রোজগারে নিজের খরচ চালিয়ে নিতে পারি। ডিভোর্সের পর আমি একটা আলাদা বাড়ি নিয়ে একা থাকতে শুরু করেছিলাম। একদিন আমার কলেজের সবচেয়ে কাছের বান্ধবী মনীষা ফোনে এলো। অনেকদিন পর তার ফোন এসেছিল। সে আমাকে বলল যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তাকে অভিনন্দন জানালাম। সে আমাকে বলল বিয়ের কিছুদিন আগে আমাকে তার বাড়িতে যেতে হবে, কারণ আমি তার সবচেয়ে ভালো বান্ধবী, তাই সে আমাকে আগে থেকেই ডাকছে। আমি হ্যাঁ বলে দিলাম। তারপর থেকে সে আমাকে প্রতিদিন ফোন করতে লাগল, আর জিজ্ঞেস করতে লাগল আমার যাওয়ার প্ল্যান কি। আমি প্রতিবার বলতাম আমি 1 সপ্তাহ আগে চলে আসো। একদিন আবার তার ফোন এলো। সে বলল এখন আর মাত্র 1 সপ্তাহ বাকি। প্রথমে আমি ভাবছিলাম এত তাড়াতাড়ি কারো বাড়ি যাওয়া ঠিক হবে না, তাই তাকে প্রতিদিন নানা অজুহাতে টালছিলাম। কিন্তু সে যখন প্রতিদিন ফোন করতে শুরু করল, তখন আর তার কথা এড়াতে পারলাম না। শেষে তাকে বললাম, ঠিক আছে, আমি আজ সন্ধ্যার মধ্যে রওনা দিচ্ছি। তার আগে আমি আমার সব জিনিসপত্র গুছিয়ে নিলাম, আর সন্ধ্যায় তার বাড়ির উদ্দেশ্যে বাস ধরলাম। পরের দিন সকালে আমি তার বাড়ি পৌঁছে গেলাম। বাসস্ট্যান্ডে সে নিজে আমাকে নিতে এসেছিল। বাড়ি পৌঁছতেই সে আমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল। তারপর আমার সব জিনিস একটা ঘরে রাখা হলো। সে বলল এটা তোমার ঘর, এখানে তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, এখানে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। আমি ঘরে গিয়ে বিছানায় জিনিসপত্র ছড়িয়ে দিলাম, আর একটু ঘুমিয়ে নিলাম, কারণ রাতভর বাসে যাওয়ার জন্য আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙল, তখন সন্ধ্যা হয়ে গেছে। আমি তৈরি হয়ে নিচে নেমে এলাম। নিচে পৌঁছতে মনীষা আমাকে তার কাছে নিয়ে গেল। সে আমাকে তার বিয়ের জামাকাপড় দেখাতে লাগল। সামনে মনীষার ভাই বসেছিল। আমি তখনও জানতাম না যে সে মনীষার ভাই। তার আমাকে দেখার ভঙ্গিটা একটু একটু অদ্ভুত লাগছিল। সে অনেকক্ষণ ধরে আমার সামনেই বসেছিল। আমি তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে বারবার আমার চোখের সামনে এসে পড়ছিল। আমি যখন মনীষার পাশে বসেছিলাম, তখন আমাদের স্কুলের কিছু বন্ধু এসে পড়ল। আমরা অনেক গল্প করলাম। গল্প করতে করতে সবাই নিজেদের স্বামীদের কথা বলতে শুরু করল, কিন্তু আমি চুপচাপ বসে রইলাম। আমার স্বামী ভালো মানুষ ছিল না, তাই আমার তার সঙ্গে তাড়াতাড়ি ডিভোর্স হয়ে গেছে। কিছুক্ষণ পর মনীষার ভাই সেখান থেকে চলে গেল। তখন আমি মনীষার কাছে তার সম্পর্কে জিজ্ঞেস করলাম। সে বলল সে তার ভাই, নাম মানব। তার ভাই আগে চাকরি করত, কিন্তু এখন বাড়িতেই থাকে। এভাবে সন্ধ্যায় খাওয়া হলো, আর রাতে সবাই নিজেদের ঘরে ঘুমোতে চলে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। আমার মাথায় শুধু মানবের কথা ঘুরছিল। আমি মনীষাকে ফোন করে আমার ঘরে ডাকলাম। আমরা দুজনে গল্প শুরু করলাম। গল্প করতে করতেই মনীষার ভাই মানব মনীষাকে খুঁজতে আমার ঘরে এসে পড়ল। মনীষার ভাইকে দেখে আমার কেন যেন বেশ অস্বস্তি হচ্ছিল। সে কিছুক্ষণ আমাদের সঙ্গে বসে গল্প করল। আস্তে আস্তে সে আমাদের কথায় মিশে গেল। তার উপস্থিতিতে আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেটা আগে কখনো অনুভব করিনি। সে বড় সহজভাবে আর ভদ্রভাবে কথা বলছিল, কিন্তু আমার অস্থিরতা বাড়ছিল। মানবের ব্যক্তিত্ব এতটাই প্রভাবশালী ছিল যে তার কথাগুলো মনে গভীর ছাপ ফেলে যাচ্ছিল। তার চোখে একটা অদ্ভুত নিষ্পাপ ভাব আর অভিজ্ঞতার মিশেল ছিল। আমি মনীষার দিকে তাকালাম, কিন্তু সে নিজের গল্পে মগ্ন ছিল। আমি বুঝতে পারছিলাম না এই পরিস্থিতি কিভাবে সামলাব। কিছুক্ষণ পর মানব উঠে চলে গেল, কিন্তু তার চলে যাওয়ার পরেও আমার মন অস্থির ছিল। আমি ভাবতে থাকলাম তার উপস্থিতি আমাকে এতটা কেন বিচলিত করে। এটা কি আমার অতীতের কোনো অসমাপ্ত অংশের সঙ্গে জড়িত, নাকি অন্য কিছু?
সেই রাতে আমি অনেকক্ষণ জেগে থাকলাম, তার কথা আর তার চোখে লুকানো ভাবগুলো নিয়ে ভাবতে থাকলাম। এই অনুভূতিগুলো আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল। সেই রাতে বড় কষ্টে ঘুমোলাম। সকালে মনীষা আমাকে ডেকে তুলে বলল, নাশতা তৈরি। আমি অনিচ্ছা সত্ত্বেও তৈরি হয়ে নিচে গেলাম। মানব তখনই সেখানে ছিল। আমাকে দেখে সে হালকা হাসালো, আর তার এই সাধারণ ইশারায় আমি আরও অস্বস্তিতে পড়লাম। নাশতা করলাম, কিন্তু মনে অনেক প্রশ্ন ঘুরছিল। সেদিন মনীষা আমাকে বাজারে যাওয়ার জন্য বলল। আমরা দুজনে বাজারে গেলাম, অনেক কেনাকাটা করলাম, কিন্তু আমার মন বারবার মানবের দিকে টানছিল। এটা কি ঠিক? আমার কি তার সম্পর্কে এভাবে ভাবা উচিত? আমার মন আর হৃদয়ের মধ্যে যেন একটা লড়াই চলছিল। সন্ধ্যায় যখন বাড়ি ফিরলাম, মানব বাগানে বসেছিল। বাইরে ঠান্ডা হাওয়া বইছিল, চারপাশটা খুব শান্ত। হঠাৎ সে বলল, তোমার মুখে যেন একটা অদ্ভুত জটিলতে দেখা যায়। তুমি কি আমাকে কিছু বলতে চাও? তার প্রশ্ন আমাকে নাড়িয়ে দিল। আমি কিছু বলতে পারলাম না। মনে অনেক কথা ঘুরছিল, কিন্তু কিভাবে বলবো বুঝে উঠতে পারলাম না। শেষে গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, মানব, আমি তোমাকে কিছু বলতে চাই, কিন্তু ভয় হয় তুমি ভুল বুঝবে। সে বড় সহজ কণ্ঠে বলল, তুমি আমার উপর ভরসা করতে পারো। যা আছে পরিষ্কার বলো। আমি ইতস্তত করে বললাম, তোমার কথা আর তোমার উপস্থিতি আমাকে অনেক শান্তি দিয়েছে। তোমার সঙ্গে কথা বলে মনে হয় হয়তো আমি আবার নিজেকে চিনতে পারব। কিন্তু আমি জানি না এটা ঠিক কিনা। তোমার সম্পর্কে যা অনুভব করি সেটা কি শুধুই আমার একাকিত্বের ফল, নাকি এর পেছনে আরও কিছু? মানব কিছুক্ষণ চুপ থাকল। তার চোখে গভীর ভাবনা দেখা যাচ্ছিল। তারপর বলল, তোমার অনুভূতিতে কিছু ভুল নেই। জীবনে এমন হয়, যখন কেউ আমাদের অনুভূতি বোঝে আর সত্যিকারের শান্তি দেয়, তখন আমরা তার প্রতি টান অনুভব করি। আমি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি কি ভাবো, এটা কি ঠিক? সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমাদের দুজনের পরিস্থিতি আলাদা। তুমি জীবনে অনেক কিছু সহ্য করেছ, আর তোমার আবার সুখী হওয়ার অধিকার আছে। কিন্তু এটা ঠিক করতে আমার একটু সময় লাগবে যে আমি তোমাকে সেটা দিতে পারবো কিনা। কারণ এই সম্পর্ক শুধু অনুভূতির নয়, দায়িত্বেরও। তার কথায় আমি একদিকে স্বস্তি পেলাম, আবার একটু ভয়ও হলো। আমি বুঝতে পারছিলাম সে আমার অনুভূতি বোঝে, কিন্তু মনীষার নামটা আমাদের মাঝে একটা অদৃশ্য দেওয়ালের মতো দাঁড়িয়েছিল। আমি চাইনি মনীষার সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়। পরের কয়েকদিন আমরা দুজনে স্বাভাবিক থাকার চেষ্টা করলাম, কিন্তু আমাদের মধ্যে এই অব্যক্ত কথাটা দুজনকেই প্রভাবিত করছিল। আমি তার সঙ্গে কথা বলতে চাইতাম, কিন্তু প্রতিবার এই ভেবে থেমে যেতাম যে মনীষার কষ্ট হবে না তো। কিছুদিন পর মনীষা ফিরে এলো। সে আগের মতোই খুশি আর উৎসাহী ছিল, কিন্তু একদিন সে আমাকে জিজ্ঞেস করল, তুমি আর মানব অনেক সময় একসঙ্গে কাটাচ্ছ, সব ঠিক আছে তো? আমার বুক ধারাস করে উঠল। আমি তাড়াতাড়ি বললাম, হ্যাঁ, সব ঠিক আছে। সে বড় বলেই হয়তো তার কথা আমাকে বুঝতে সাহায্য করে। মনীষা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর হেসে বলল, মানব এমনই, সে সবাইকে বোঝার চেষ্টা করে। তার কথায় আমি স্বস্তি পেলাম, কিন্তু মনে একটা ভয় বসে গেল। যদি আমার অনুভূতির কথা তার কাছে পৌঁছে যায়, তাহলে কি হবে? মানব আর আমি তখনও একে অপরের প্রতি আকৃষ্ট ছিলাম, কিন্তু আমরা একমত হলাম যে আমাদের সময় দিতে হবে। আমি তাকে বললাম, আমি জানি না সামনে কি হবে, কিন্তু এটা জানি যে তোমার উপস্থিতি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। মানব হেসে বলল, যদি আমাদের অনুভূতি সত্যি হয়, তাহলে সময় নিজেই পথ দেখাবে। আপাতত আমাদের এটাকে এখানেই রাখা উচিত, আর পরিস্থিতি খারাপ করা থেকে বাঁচা উচিত। এটা শুনে আমার একটু স্বস্তি হলো, তবে মনে আশা জেগে রইল যে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। আমি ঠিক করলাম, আমার অনুভূতিগুলো সামলে আমি জীবনকে এগিয়ে নিয়ে যাব, আর দেখুক সময় আমাদের কোথায় নিয়ে যায়। মানব আর আমি আমাদের অনুভূতি নিয়ন্ত্রণে রেখে একটু দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিলাম। এটা সহজ ছিল না, কারণ তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার জীবনের সবচেয়ে শান্তিময় সময়ের মধ্যে একটা। কিন্তু মনীষার উপস্থিতি আর আমাদের সম্পর্কের জটিলতার কথা ভেবে এটাই ঠিক মনে হচ্ছিল। কয়েকদিন পর মনীষা আমাকে জিজ্ঞেস করল, তুমি খুব অন্যমনস্ক লাগছ, সব ঠিক আছে তো? আমার বুক ধারাস করে উঠল। আমি তাড়াতাড়ি বললাম, হ্যাঁ, সব ঠিক আছে। সে বড় বলেই হয়তো তার কথা আমাকে বুঝতে সাহায্য করে। মনীষা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর হেসে বলল, মানব এমনই, সে সবাইকে বোঝার চেষ্টা করে। তার কথায় আমি স্বস্তি পেলাম, কিন্তু মনে একটা ভয় বসে গেল। যদি আমার অনুভূতির কথা তার কাছে পৌঁছে যায়, তাহলে কি হবে? মানব আর আমি তখনও একে অপরের প্রতি আকৃষ্ট ছিলাম, কিন্তু আমরা একমত হলাম যে আমাদের সময় দিতে হবে। আমি তাকে বললাম, আমি জানি না সামনে কি হবে, কিন্তু এটা জানি যে তোমার উপস্থিতি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। মানব হেসে বলল, যদি আমাদের অনুভূতি সত্যি হয়, তাহলে সময় নিজেই পথ দেখাবে।
আপাতত আমাদের এটাকে এখানেই রাখা উচিত আর পরিস্থিতি খারাপ করা থেকে বাঁচা উচিত। এটা শুনে আমার একটু স্বস্তি হলো, তবে মনে আশা জেগে রইল যে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। আমি ঠিক করলাম আমার অনুভূতিগুলো সামলে আমি জীবনকে এগিয়ে নিয়ে যাব, আর দেখুক সময় আমাদের কোথায় নিয়ে যায়। মানব আর আমি আমাদের অনুভূতি নিয়ন্ত্রণে রেখে একটু দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিলাম। এটা সহজ ছিল না, কারণ তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার জীবনের সবচেয়ে শান্তিময় সময়ের মধ্যে একটা। কিন্তু মনীষার উপস্থিতি আর আমাদের সম্পর্কের জটিলতার কথা ভেবে এটাই ঠিক মনে হচ্ছিল। কয়েকদিন পর মনীষা আমাকে জিজ্ঞেস করল, তুমি খুব অন্যমনস্ক লাগছ, সব ঠিক আছে তো? আমার বুক ধারাস করে উঠল। আমি তাড়াতাড়ি বললাম, হ্যাঁ, সব ঠিক আছে। সে বড় বলেই হয়তো তার কথা আমাকে বুঝতে সাহায্য করে। মনীষা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর